প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহানশাহ রাসেল। আপনারা জানেন, চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৯ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের একটি কূটনৈতিক প্রতিনিধি দল চীন সফর করেছেন। দুদেশের মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে তারা সাংহাই এবং বেইজিংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে সফর করেন, চীনা গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন। এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে ছিলেন, দায়িত্ব পালন করেছেন ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক জনাব ইকবাল আহমেদ। আমাদের বেইজিং প্রতিনিধি ওয়াং ওয়েমিং স্বর্ণা তার একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন। আমরা দেখব সাক্ষাৎকারের অংশবিশেষ। সুপ্রিয় দর্শক, কফি হাউসের আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ওয়াং ওয়েমিং স্বর্ণা। চলতি বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশের একটি কূটনীতিবিদ প্রতিনিধি দল চীন সফর করে। তারা সাংহাই থেকে বেইজিংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার চীনা স্কলারদের সাথে মত বিনিময় করেন। এবারের প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক জনাব ইকবাল আহমেদ। তিনি আমাদের অনুষ্ঠানে এবারের সফরের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। চলুন কথা বলি তার সাথে। অধ্যাপক আহমেদ, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি কফি হাউসের আড্ডা অনুষ্ঠানে আপনার অংশগ্রহণের জন্য। ধন্যবাদ আপনাকে। তো আপনি এই মাত্র চীনের বিশেষজ্ঞদের সাথে চীনের আধুনিকায়নের বৈশিষ্ট্য এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং চীনের উন্মুক্তকরণের মতো বিষয় নিয়ে আলোচনা করেছেন। চীনা আধুনিকায়ন সম্পর্কে আপনি কিভাবে দেখেন এবং আপনার মতে চীনের আধুনিকায়ন কি সত্যি অন্য দেশ থেকে একটু ভিন্ন হয়? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আসলে আমরা এখানে এসেছি চীনের সম্পর্কে জানতে, চীনের রাজনীতি, চীনের অর্থনীতি কিভাবে কাজ করে, কিভাবে চীন মাত্র ৩ থেকে ৪ দশকে এই বিপুল পরিমাণ লোককে দারিদ্র্যের পর্যায় থেকে উন্নত করতে পেরেছে এবং এখন চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কিভাবে হয়েছে আমরা আসলে জানতে চাচ্ছি, যে এটা ইটস এ মিরাকেল অফ ডেভেলপমেন্ট বলা হচ্ছে। তো আমরা দেখেছি যে চীন তার নিজস্ব কিছু প্রক্রিয়া ফলো করে সম্পূর্ণ নিজস্ব বৈশিষ্ট্যের কিছু তত্ত্ব উদ্ভাবন করেছে এবং সেগুলোকে প্রয়োগ করেছে। তো এগুলোর ব্যাপারে আমরা আর কি জানতে চেষ্টা করেছি এবং আমরা বেশ কিছু পয়েন্ট পেয়েছি যেগুলি আমরা দেশে গিয়ে এ নিয়ে আলোচনা করতে পারবো। বাংলাদেশের বৈদেশিক সম্পর্কে কূটনীতিক কর্মী তৈরি এবং জাতীয় ইমেজ গঠনের ক্ষেত্রে ফরেন সার্ভিস একাডেমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি তো শুনেছি যে চীন সফর আগে আপনি এই দলের সদস্যদের কাছে চীন সম্পর্কে আপনি কিছু খরচও পরিচয় করে দিয়েছেন। আসলে খুব জানতে আগ্রহী, আপনি কিভাবে চীন সম্পর্কে তাদের কাছে তুলে ধরেন এবং কিভাবে পরিচয় করে দেন? আমরা আসলে আমাদের কোর্সের একটা অংশ আছে চীনা ভাষা। তো আমাদের স্টুডেন্টরা প্রায় 3/4 তারা চীনা ভাষা 4 মাসের মতো শিখেছে। ভেরি ইনএডিকুয়েট, কিন্তু এটা একটা শুভ সূচনা আমি বলবো। আমি যা দেখলাম যে চীন সম্পর্কে আমরা আসলে খুবই কম জানি। একজন প্রতিবেশী সম্পর্কে যতটুকু জানা দরকার তার খুব কমই আমরা জানি চীন বিষয়ে। তা আমি আমাদের যে স্টুডেন্টদেরকে প্রথমে চিন্তা করলাম যে চীন দেশটা কেমন, এর ভৌগোলিক অবস্থা এবং এর উন্নয়ন মডেল, এগুলির ব্যাপারে প্রথমে জানতে হবে যে চীন দেশটা কেমন, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলি কী রকম, এখানে কতগুলি এথনিক গ্রুপ আছে এবং কারা কিভাবে কাজ করছে, এবং চীনের যে 5000 বছরের যে ইতিহাস, বিভিন্ন ডাইনেস্টি, এগুলোর ব্যাপারে আমি তাদেরকে কিছুটা চেষ্টা করেছি যে তারা যাতে এগুলি জানে। আমরা বেশ কিছু আর্টিকেল শেয়ার করেছি, বিশেষ করে বেশ কিছু আন্তর্জাতিক পত্রিকাতে এখন চীন মার্কিন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রচণ্ড আলোচনা হয়। তা আমি এই বিষয়টাতে আলোকপাত করার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সাক্ষাৎকারের বিশেষ অংশ। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন বিশেষ সাক্ষাৎকার। চলে যাচ্ছে আবারও সেই সাক্ষাৎকারে। আপনার কাজের অভিজ্ঞতাও খুবই সমৃদ্ধ। আমি জেনেছি যে আপনি যুক্তরাষ্ট্রে, ইতালি, জাতিসংঘে আপনি কাজ করেছিলেন। তো আপনার মতে একজন বিশিষ্ট কূটনীতিক হিসেবে
কি কি গুণাবলী থাকা উচিত, এবং এই যে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সময় চীনা কূটনীতিবিদের সাথে আপনার পরিচয় হয়েছে, তাদেরকে নিয়ে আপনার ধারণা কেমন? চায়না আসলে আমাদের সাথে, যেমন G77 এন্ড চায়না, আমরা একই গ্রুপে যেহেতু বিলং করি, তো আমরা সবসময় একটা স্ট্যান্ড নিই ইউএন বা যে কোনো মাল্টিল্যাটারাল ফোরাতে, এবং আমাদের মোটামুটি অবস্থান একই রকমের হয়। কেননা আমাদের আসলে উন্নয়নশীল দেশ যেহেতু আমরা, চীন যেহেতু উন্নয়নশীল দেশের একটা পর্যায় থেকে খুব উঁচু পর্যায়ে চলে গেছে, কিন্তু তারপরে চীন এখনও G77 এবং চায়নার মেম্বার এবং অনেক ক্ষেত্রে লিড করে এই গ্রুপটাকে। তো আমি দেখেছি যে তারা বেশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করে বিভিন্ন নেগোসিয়েশনে জাতিসংঘে। আমার চীনের সাথে সরাসরি কোনো কাজ করার সৌভাগ্য হয়নি, যেহেতু আমি চীনে কোনো পোস্টিং করিনি বা মিনিস্ট্রিতেও চাইনিজ কোনো ইয়াতে ছিলাম না, ডেস্কে ছিলাম না। আমি দেখেছি বিদেশে যেখানেই, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো বিষয়ে যখন আলোচনা হয় তখন ইনভ্যারিয়েবলি চীনের ব্যাপারে চলে আসে। যেমন তারা যখন আলোচনা করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ আমেরিকার সম্পর্ক, কিভাবে যেন চীন আলোচনায় চলে আসে। তো এই ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার মায়ামিতে পোস্টিংয়ের সময়, যে এভরিথিং কামস ডাউন টু চায়না, হাউ ইট ইজ ইম্প্যাক্টিং চায়না, হাউ চায়না ইম্প্যাক্টস ইট। আচ্ছা, তাহলে এই ব্যাপারে আপনার নিজের বিশ্লেষণ কেমন? না, আমার মনে হয় যে চীন যেহেতু দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং অদূর ভবিষ্যতে 2030-এর মধ্যে বা তারও আগে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রস করে যাবে অ্যাবসলিউট টার্মে। ইনফ্যাক্ট এখন পারচেজিং পাওয়ার প্যারিটিতে অলরেডি চীন পৃথিবীর 1 নম্বর অর্থনীতি। তো যে কোনো আলোচনা, যে কোনো মেজর সিদ্ধান্তে চীনের একটা ইম্প্যাক্ট থাকবে এবং ইনপুট থাকবে। তো এই জিনিসটা আমাদের দেখতে হবে যে চায়না ইজ এ ফ্যাক্টর এনিওয়্যার ইন এনি ইকোনমিক ডেভেলপমেন্ট কোয়েশ্চেন। এবার চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। চীন বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় বর্ষের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে আপনাদের এই দল চীন সফর করছেন। তো গতকাল আমিও বাংলাদেশের দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানে সৌভাগ্যে আপনার সাথে দেখা হয়েছে, এবং সেখানেও কয়েকজন বাংলাদেশে সাবেক চীনা রাষ্ট্রদূতের সাথেও আবার দেখা হয়েছিল, এবং তারা অনেকেই কিন্তু চীন এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে নিজের অবদান রেখেছেন। তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আপনার কেমন অনুভূতি হয়েছে? খুবই ভালো লেগেছে। কালকের যে প্রোগ্রাম হলো বাংলাদেশ এমবেসি আয়োজিত, এবং আমি সম্ভবত একমাত্র ব্যক্তি কিনা যে কিনা ঢাকাতে যে চীনা দূতাবাসের আয়োজনে যে প্রোগ্রামটা হয়েছে 50 বছর পূর্তি, সেটাতেও আমি অ্যাটেন্ড করেছি, এবং এখানেও সৌভাগ্যবশত বেইজিংয়ে আমি 50 বছরের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারলাম। তো আমি দুক্ষেত্রেই স্বতঃস্ফূর্ততা দেখেছি মানুষের মধ্যে। আসলে চীনের ব্যাপারে তো আসলে আমাদের তো অনেক বছরের সম্পর্ক। 1000 বছর আগে আমাদের অতীশ দীপঙ্কর তিব্বতের রাজার আমন্ত্রণে চীনে এসেছিলেন এবং বৌদ্ধ ধর্মের ব্যাপারে দীক্ষা দিয়েছিলেন। তো আমাদের সম্পর্ক তো 1000 বছরের, এবং এই সম্পর্কটা এখন উত্তরোত্তর বৃদ্ধি পাবে, কেননা এখন চীন পৃথিবীর একটা মেজর অর্থনীতি এবং বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাচ্ছে আগামী বছর। তো আমাদের চীনের সাথে সম্পর্ক আরও অবশ্যই মজবুত করতে হবে এবং হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সাক্ষাৎকারের বিশেষ অংশ। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন বিশেষ সাক্ষাৎকার। চলে যাচ্ছে আবারও সেই সাক্ষাৎকারে। গতকালের অনুষ্ঠানে চীনা বাচ্চাদের যে নাচ এবং বাংলাদেশি শিল্পীদের যে চমৎকার পরিবেশনা আসলে চীনা এবং বিদেশি অতিথিদের মুক্ত করেছেন অনেকের। তো বাংলাদেশে যেমন সমৃদ্ধ লোকশিল্পের যে ভাণ্ডার আছে, হ্যাঁ, এবং এটা আসলে আরও অন্বেষণ এবং আরও বেশি মানুষের কাছে তুলে ধরার এরকম করা উচিত। চীন এবং বাংলাদেশের মধ্যে যে জনসাধারণের যে মত বিনিময়, হ্যাঁ, সাংস্কৃতিক ও শিল্প বিনিময়, এইখানে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? যে কোনো অর্থনৈতিক সম্পর্কের আগে একটা দেশের সাথে আরেকটা সম্পর্ক সাংস্কৃতিকভাবে যদি মজবুত হয়, তাহলে অর্থনৈতিক সম্পর্ক সৃষ্টি করা বা বৃদ্ধি করার প্রচেষ্টাটা অনেক সফল হয়। এটা আমরা দেখেছি যে প্রথমে তো ওই দেশটাকে জানতে হবে, মানুষকে জানতে হবে,
এবং কানেক্টিভিটি বাড়াতে হবে। আপনি শুনে খুশি হবেন যে আমাদের এখন ডেইলি ফ্লাইট আছে, ঢাকা কুনমিং ফ্লাইট। আমরা 2 ঘন্টার মধ্যে আমরা চীনে পৌঁছাতে পারি প্রতিদিন, এবং এই কারণে গত বছর প্রায় 1 লক্ষেরও বেশি ট্যুরিস্ট চীন ভ্রমণ করেছেন, বাংলাদেশি ট্যুরিস্ট। তো এরকম যখন মানুষের সাথে মানুষের সংযোগ বাড়বে, তখনই একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক বৃদ্ধি পেতে বাধ্য। এবং আমরা এই জায়গাটাতেই জোর দিতে চাই যে পিপল টু পিপল কন্ট্যাক্ট যত বাড়বে, এবং জার্নালিস্টদের এক্সচেঞ্জ, একাডেমিক টিচার কমিউনিটির এক্সচেঞ্জ, এবং ডেফিনেটলি কালচারাল ট্রুপে যত বেশি আসা যাওয়া করবে দুই দেশের মধ্যে, তত বেশি এই পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়বে এবং আমাদের মধ্যে সম্পর্কটা আরও মজবুত হবে। চীনে সফর করার সময় আপনি এইমাত্র বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি সফর করেছেন এবং কন্টেম্পোরারি চায়না অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইনস্টিটিউটেও আপনি সফর করেছেন। সেখানের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের সাথেও আপনি আলোচনা করেছেন। এই যে আপনি বলেছেন যে দু দেশের মধ্যে আসলে সাংস্কৃতিক বা বিশেষ করে মানুষের সাথে যে যোগাযোগ, এটা বাড়াতে হবে। সংস্কৃতি, ভাষা, গবেষণা বিভিন্ন ক্ষেত্রে অনেক সম্ভাবনা আছে আরও সহযোগিতা করার জন্য। তো এইগুলো ক্ষেত্রে কিভাবে সহযোগিতা আরও সম্প্রসারণ করা যায়, এক্ষেত্রে আপনার প্রস্তাব কি? একটা বিষয় হতে পারে ভাষা। আমাদের দেশি ছাত্ররা যত বেশি চীনা ভাষা শিখবে, তারা চীন সম্পর্কে তত বেশি জানবে। কেননা আমি জানি যে চীনের 5টি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে শিক্ষা দেওয়া হয়, কিন্তু আমার জানা মতে ঢাকা ইউনিভার্সিটি এবং একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধুমাত্র চীনা ভাষা শিক্ষা দেওয়া হয়। তো এটা আরও বাড়াতে হবে। যত বেশি লোক এই ভাষাটা জানবে, তত বেশি সম্পর্ক সমৃদ্ধ হবে। আর আমি এখানে যখন যে ইউনিভার্সিটিগুলি ভিজিট করেছি, আমি দেখেছি এখানকার যে এক্সপার্টরা বিভিন্ন বিষয়ে প্রচুর এক্সপার্ট আছে। আমরা বেশ কিছু এক্সপার্টের সাথে কথা বলেছি। আমাদের দেশে আনফর্চুনেটলি চায়না এক্সপার্টের সংখ্যা তত বেশি না যতটা আমরা আসলে মনে করি যে হওয়া উচিত। আমাদের আরও অনেক বেশি পরিমাণ একাডেমিক সার্কেলে চীনা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির তৈরি করতে হবে। চলতি বছর দুদেশের যে 50তম বার্ষিকী উপলক্ষে আপনার কোনো বার্তা আছে, এবং আপনি কিভাবে ভবিষ্যৎ দুদেশের সম্পর্ক উন্নয়নের দিকে দেখেন, আপনি কিভাবে মনে করেন? ধন্যবাদ। চায়না তো ইতিমধ্যে আমাদের লার্জেস্ট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট পার্টনার। আমি বলবো যে চীনে থেকে আমাদের দেশি ইম্পোর্ট $17 বিলিয়ন মতো। সো দুই পক্ষের মধ্যে আরও গুডস অ্যান্ড সার্ভিসেস এক্সচেঞ্জ বাড়াতে হবে। আমাদেরও নিজেদেরও সক্ষমতা বাড়াতে হবে যে যেসব পণ্যের চাহিদা চীনে আছে সেসব পণ্য আমাদের তৈরি করতে হবে। এবং চীন থেকে আমরা মোটামুটি ক্যাপিটাল মেশিনারি বেশ প্রচুর পরিমাণে আমদানি করি। এটা আরও বাড়বে, কেননা আমরা এলডিসি লিস্ট থেকে বের হয়ে যাব। তখন আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের যে ইঞ্জিনটা, এটা আরও অনেক শক্তিশালী করতে হবে। এই বিষয়ে আমাদের চায়না সহায়তা আরও প্রয়োজন হবে। তো আমি মনে করি এভাবেই আর কি দুই দেশের মধ্যে যত বেশি সাংস্কৃতিক বিনিময় বাড়বে, যত বেশি মানুষের বিনিময় বাড়বে, পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়বে, তখন ট্রেডও এভাবে বাড়বে। অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য এবং আপনার মতামতগুলো জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে এই ইন্টারভিউর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকীর স্মরণে বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধি দলের চীন সফর একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত থাকবে। এই সফর দুদেশের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। প্রতিনিধি দল চীনের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেখানে তারা চীনা গবেষক, বিশেষজ্ঞদের সঙ্গে উন্মুক্ত এবং ফলপ্রসূ মতবিনিময় করেন। বেইজিং, সাংহাই, কুয়াংচোর মতো বিভিন্ন শহরের শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আয়োজিত আলোচনায় দুপক্ষই অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং প্রযুক্তি খাতে সমন্বিত প্রচেষ্টা জোরদারের উপায় নিয়ে গভীরভাবে আলোকপাত করেন। চীনের দ্রুত উন্নয়ন, অবকাঠামো, অগ্রগতি এবং উদ্ভাবনী প্রযুক্তি বাংলাদেশি প্রতিনিধি দলকে গভীরভাবে প্রভাবিত করে। তারা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, পিআরআই এবং বাংলাদেশের উন্নয়ন কৌশলের মধ্যে সমন্বয়ের ব্যাপক সম্ভাবনাকে লক্ষ্য করেছেন। এই সফর শুধু কূটনৈতিক সম্পর্কের 50 বছরের পূর্তির প্রতীকী নয়, বরং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। দুদেশের মধ্যে আস্থা, পারস্পরিক উন্নয়ন এবং অভিন্ন লক্ষ্যের এই বন্ধন আগামী দিনে আরও গভীর, ব্যাপক হবে বলে অভিমত বিশেষজ্ঞদের।
চীন বাংলাদেশের এই অংশীদারিত্ব শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীকী নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার জন্য শুভকামনা। আজ এ পর্যন্তই। চাইচিয়েন।